কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা মনে করে দিল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের রেলযাত্রীদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ চাকরি পেলেও এখনও অনেকে পাননি সেই চাকরি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর এমনই অভিযোগ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের। ঠিক এক বছর আগে গত বছর 2রা জুন ওড়িশার বালাসোরে একটি মালবাহী ট্রেন সহ দুটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেন দুটি হল 12841 করমণ্ডল এক্সপ্রেস ও 12864 বেঙ্গালুরু হাওড়া এসএফএক্স এক্সপ্রেস। ভয়াবহ সেই দুর্ঘটনায় কমপক্ষে 289 জনের মৃত্যু হয়। সেই দুর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের রেলযাত্রীদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি একটি করে সরকারি চাকরির আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে সরকারি চাকরি পেলেও এখনও সরকারি চাকরি থেকে বঞ্চিত রয়েছেন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত মানুষ মাইতির পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার মানপুরে গ্রামের বাসিন্দা মৃত মানুষ মাইতির স্ত্রী সুদেশনা ঘোড়াই মাইতি ও তার পরিবারের লোকেরা জানান, দুর্ঘটনার প্রায় 1 মাস পরে খোঁজ পাওয়া গেছিল মানুষের মৃতদেহ। পরিবারের অভিযোগ, ওই একই করমণ্ডল এক্সপ্রেসের অন্য যাত্রী মৃত মানুষের সহযাত্রীর পরিবার সরকারি চাকরি পেলেও বঞ্চিত রয়েছেন তারা। বহুবার নবান্নে ও সরকারি বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো লাভ হয়নি। আর্থিক সাহায্য পেলেও এখনও মেলেনি সরকারি চাকরি। মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসের উপর ভরসা রেখে পরিবারের লোকজন এখনও অপেক্ষা করছেন একটা সরকারি চাকরির। চাকরি পেলে সংসারটা কোনো রকমে বেঁচে যাবে বলে এখনও আশায় বুক বেঁধে আছেন তারা। দিদি, আপনার নাম? সুদেশনা ঘোড়াই মাইতি। আচ্ছা, গত বছর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আপনার স্বামীকে হারিয়েছিলেন। হ্যাঁ, তারপর কেমন আছেন এখন? অবস্থা খুবই খারাপ। গত বছর 2 তারিখে 2/6/2023 মারা গিয়েছিল। অনেক কষ্টে খোঁজাখুঁজির পরে তার ভাইয়ের সঙ্গে আমার স্বামীর যিনি ভাই ছিলেন তার সঙ্গে ডিএনএ টেস্টের পরে 1 মাসের পরে 30 দিনের মাথায় 30 তারিখের মাথায় পাওয়া গিয়েছিল আর কি। তারপর থেকে সেরকম আমাদের দুরবস্থা খুবই খারাপ। মা মেয়েতে থাকি সেরকম, আর তো সেরকম মাথার উপরে যে কেউ আছে যে আমাদেরকে চালাবে বা আমাদেরকে দেখবে সেরকম তো কেউ নেই। অবস্থা খুবই খারাপের মধ্যে আছে। আর যেটা রাজ্য থেকে যেটা ঘোষণা করেছিল যে 5 লাখ টাকা, আর যেটা চাকরি হোমগার্ডে যেটা চাকরিটার কথা বলেছিল যেটা দেবে বলে, সেটা তো এখনও অবধি আমরা পাইনি। টাকাটা পেয়েছি, টাকাটা অনেক ঘোরাঘুরির পরে অনেক জায়গায় যাওয়ার পরে ছোটাছুটির পরে আমরা টাকাটা পেয়েছি, কিন্তু কাজটা এখনও অবধি পাইনি। কাজের জন্য আমরা নবান্নে গিয়েছি, বহুবার গিয়েছি নবান্ন থেকে শুরু করে তমলুক ডিএমএ অফিসে, কলকাতা যে লেবার ডিপার্টমেন্টে, সেখানে মেন যেটা হোমগার্ডের মেন জায়গা যেটা বলেছিল কলকাতা শর্টরং নাকি, সেখানেও গিয়েছি, বহুবার গিয়েছি। নবান্নে তো মিনিমাম হলে তো 5-7 বার গিয়েছি। সেখান থেকে যতবার গিয়েছি ততবারই বলছে আমরা টাকাটা দিতে পারি, কিন্তু চাকরিটা আমার হাতে এখনও নেই। যতবার গিয়েছি, কিন্তু অন্য কোথাও গেলে তারাই বলছে যে নবান্ন থেকে যতক্ষণ না অর্ডার আসছে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। আর নবান্নে গেলে সেটা তার বিপরীত কথা বলছে। তার দিদি যে কথাটা বলেছিল যে চাকরি দেওয়ার কথা, যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তো অনেকেই পেয়েছে বলেছিল, যার সঙ্গে সঙ্গে হোক আর ডিএনএসটা আগে হোক, তারা অনেকেই পেয়েছে। এখানে পেয়েছে অনেকে, 10, 12 জন, 18 জন না কতজন পেয়েছে আমি শুনেছিলাম। তার মধ্যে আমার জানা আছে এখানে পাহাড়ি চোখে 2 জন আছে, একসঙ্গে এরা 3 জন গিয়েছিল, তারা পেয়েছিল। কিন্তু আমাদের এখনও অবধি সে কাজটা হয়নি। যে কথাটা দিয়েছিল 10 জনের মধ্যে 5 জন পেলো আর 5 জন পায়নি। কেন? এটা হবে কিসের জন্য? যদি দেবে সবাইকে দেবে, আর যদি না দেবে কাউকে দেওয়ার দরকার নেই। তাদের প্রতিশ্রুতি সার্থক হবে। হ্যাঁ, প্রতিশ্রুতি পর্যন্ত আপনি সেই চাকরি পান না। যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আমরা এখন অবধি আমাদের ক্ষেত্রে সেটা কার্যকরী এখন অবধি হয়নি। যে কথাটা দিয়েছিল, যে কাজের ক্ষেত্রে যে কথাটা দিয়েছিল সেটা এখনও আমাদের উপরে কোনো কিছু কার্যকরী হয়নি, ফলেনি আর কি। অনেকে হয়তো পেয়েছি সেটা, কিন্তু আমরা পাইনি এখনও। ঘর সংসার কীরকম চালাবো, খুব খারাপ অবস্থা। যে এইটুকুনি পেয়েছিলি হয়তো 5 লাখ টাকা আমরা পেয়েছি। সেখান থেকে 1 বছরে যেদিকে যাচ্ছি, ঘোরাফেরা বলো, যেদিকে যাচ্ছি, যতটুকুনি যাচ্ছি, সেইটাই থেকে খরচ হয়েছে। 1 মাস যে ঘোরাঘুরির জন্য যে আমরা গিয়েছিলাম, যে 1 মাস পুরো গাড়ি ভাড়া খাওয়া খরচ, যেটা আমরা 1 মাস পুরো ঘোরাছিল, সেইখান থেকে এই পয়সাটাও আমাদের সেটাকেও দিতে হচ্ছে পুরোটা। বলতে গেলে আর কিছুদিন গেলে আমি হয়তো খেতেই পাবো না, না কি হয়তো বসে থাকতে হবে। অবস্থা খুবই খারাপ। পরিবারে আর কে কে আছে? পরিবারের মধ্যে আমরা তো তার 3 জনই ভাই ছিল। 3 জন বলতে বড়দা আছে আমাদের, এই যে ছিল
আমার স্বামী ছিল আর তার ভাই ছিল। আমরা এখন যে যার আলাদা থাকি, সবাই যে যার আলাদা মতন থাকি। আমাদের ফ্যামিলিতে 3 জন ছিল, আমার স্বামী ছিল, আমি, আমার মেয়ে। 3 জনের মধ্যে একজন যিনি ছিল সেটা মারা গিয়েছে। তাদের সংসার চালানোর মতন তো সেরকম কেউ নাই যে সকাল হলে সংসার চালানোর মতন একজন আছে, সে সংসার চালাবে, আমাদেরকে ভাবতে হবে নি। রোজ সকাল হলে খাওয়ার কথা ভাবতে হবে নি, পড়ার কথা, অসুখ বিসুখ এগুলোর কথা যে ভাবতে হবে নি সেরকম কিন্তু না। সকাল হলে আমাদেরকে ভাবতে হবে যে মা মেয়ের কীরকম পেট চলবে, অসুখ হলে কোথায় যাব, কে আমাদেরকে দেখবে, এরকম আমাদেরকে সকাল হলে ভাবতে আর কি। সারা দিন রাত এরকম কি চাইছেন? আমি চাইছি যে দিদি রাজ্য সরকার থেকে যে ঘোষণাটা করেছিল যে চাকরি হোমগার্ডে যে চাকরি দেওয়ার কথা ছিল, সেটা যেন মানে যাতে পাওয়া যায় আর কি, দেয় যাতে, এটা আমার অনুরোধ বলতে গেলে। পেলে খুব উপকৃত হবে। হ্যাঁ, পেলে আমাদের সংসারটা একটু বেঁচে যাবে বলতে গেলে। মা মেয়ে মানে একটু তার মধ্যে থাকতে পারবো, না হলে তো একদম বলা যাবে না কী অবস্থা হবে কিছুদিনের পর। দিদি আপনার নাম? তপতী মহাপাত্র সামন্ত। আপনার ডেজিগনেশন? আমি এখানকার মানপুর বুথের পঞ্চায়েত। সেই যে গত বছর করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটেছিল, তাতে মানস মাইতি আপনাদের এই গ্রামেরই মারা গেছিল। তার পরিবার এখন মানে যে চাকরিটা পাওয়ার কথা ছিল, সেই চাকরিটা এখনো পর্যন্ত পেয়েছে না পায়নি? না, পাইনি এখনো পর্যন্ত চাকরি পায়নি। না। মানে কেন পায়নি কিছু জানেন? কোন কারণে পাইনি সেটা হয়তো কাগজপত্রের ত্রুটি বা অন্য কিছু, সেটা আমরা চেষ্টা করছি আমরা যাতে পাই। এই পরিবারটা পেলে, চাকরিটা পেলে পরিবারটা একটু সুবিধা হতো। ছোট মেয়ে, 8 বছরের একটা মেয়ে, মা মেয়ে থাকে। মানে খুব অসহায় অবস্থায়। হ্যাঁ, অসহায় অবস্থা। চাকরিটাকে পেলে খুব সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে, মা মেয়ের সুবিধা হবে। আপনারা কি চেষ্টা করেছিলেন? হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম, নবান্নে যোগাযোগ করেছিলাম, কিন্তু এখনও কিছু হয়নি। যাতে হয় সে চেষ্টাও চলছে।